হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম ক্লাস 12 এর সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেখানে ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য টপিক হলো কি মহারাষ্ট্রের বারকরি বা বরাকরি আন্দোলন। এখান থেকে অজস্র এমসিকিউ হবে, খুব ভালোভাবে বিষয়টি বুঝতে লাগবে। সিলেবাসে নতুন ভাবে অ্যাড হয়েছে, যদি তুমি ভালোভাবে বুঝতে না পারো বা যদি এই বিষয়গুলো রপ্ত না করতে পারো, তুমি কিন্তু পরীক্ষায় উত্তর করতে পারবে না। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মহারাষ্ট্রের বরকারি বা বারাকরি আন্দোলন তোমার কাছে জল ভাত করে দেবে। শুরু করছি আজকের এই সাল ভিডিও। ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো, শুরু করছি আজকের ভিডিও। মহারাষ্ট্রের ভক্তিবাদী বারকরি আন্দোলন। প্রথমত আমরা আসি এই বারকরি আন্দোলন একটি কি। দেখো, বারকরি আন্দোলন হলো মহারাষ্ট্রের একটি ভক্তিবাদী আন্দোলন। যেরকম ভাবে বাংলায় ভক্তিবাদী আন্দোলন হয়েছিল, বাংলায় ভক্তিবাদী আন্দোলনের প্রাণকেন্দ্র কাকে বলা হয় নিশ্চয়ই তোমরা জানো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত আমরা আসি এই যে মহারাষ্ট্রের বারকরি আন্দোলন, এই আন্দোলনের প্রবর্তক কে। নাম্বার 1 এমসিকিউ এখান থেকে হয়ে যাবে। আন্দোলনের প্রবর্তক হলেন জ্ঞানদেব ও নিবৃত্তিনাথ। ভীষণ ভিভিআই প্রশ্ন যে মহারাষ্ট্রের বারকরি আন্দোলনের প্রবর্তক কে। জ্ঞানদেব ও নিবৃত্তিনাথ। ক্লিয়ার? কুछ दिक्कत है? নেক্সট আমরা চলে আসি এই যে আমরা বলছি মহারাষ্ট্রের ভক্তি সম্প্রদায়। মহারাষ্ট্রের ভক্তি সম্প্রদায় মূলত চারটি শ্রেণীতে বিভক্ত। কয়টি? চারটি শ্রেণীতে, তিনটি নয় কিন্তু চারটি। কি কি দেখো, এক হলো মহানুভাব, ধারকরি, বরাকরি, দত্তাত্রেয়। এই চারটি সম্প্রদায়ে ভুক্ত। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের ভক্তিবাদী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল না। তাই অবশ্যই তোমাকে চারটি নাম মনে রাখতে লাগবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসি এই যে মহারাষ্ট্রের বারকরি সম্প্রদায়। এই যে আমরা বললাম যে বারকরি বা বরাকরি সম্প্রদায়, এই বরাকরি সম্প্রদায়ের মূল উপাস্য দেবতা কে ছিলেন? অর্থাৎ এই মহারাষ্ট্রের ভক্তিবাদী বারকরি আন্দোলন কাকে কেন্দ্র করে গড়ে উঠলো? মনে রাখবে উত্তর হচ্ছে দেবতা, মূল উপাস্য দেবতা বরাকরি সম্প্রদায়ের বিঠ্ঠল স্বামী বা বিষ্ণু। বিষ্ণুর আরেক নাম বিঠ্ঠল স্বামী। আমরা সম্পূর্ণ জানবো বিঠ্ঠল স্বামী কি, সম্পূর্ণ বিষয় জানবো ধীরে ধীরে। দেখো, এবার এই যে মহারাষ্ট্রের ভক্তিবাদী আন্দোলন জনপ্রিয় করে তুললেন কারা, নামগুলো মনে রাখবে কাইন্ডলি। জ্ঞানেশ্বর, একানাথ, তুকারাম ও নামদেব। জ্ঞানেশ্বর, একানাথ, তুকারাম ও নামদেব, এই চারজনের নামটি ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষা তোমাকে বলতেই পারে নিম্নলিখিত কে মহারাষ্ট্রের ভক্তিবাদী বরাকরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। ক্লিয়ার? নেক্সট আমরা আসি প্রখ্যাত ঐতিহাসিক রামকৃষ্ণ দেবদত্ত ভান্ডারকর। প্রখ্যাত ঐতিহাসিক রামকৃষ্ণ দেবদত্ত ভান্ডারকর তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন, সেই বিষয়টি আমাদের জানতে লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল থাকছে। তিনি কি উল্লেখ করেছিলেন? মহারাষ্ট্রের ভক্তিবাদী তথা মহারাষ্ট্রের যে বৈষ্ণব বা বিঠোবা ধর্ম ছিল, সেই বৈষ্ণব বা বিঠোবা ধর্ম ভীমা নদীর তীরে, কি নদী? ভীমা নদীর তীরে পন্ডরপুর, ভীমা নদীর তীরে পন্ডরপুরে একটি জায়গায়, সেখানে বিঠোবাদের মন্দির অবস্থিত। এই বিঠোবাদের মন্দিরকে কেন্দ্র করে মহারাষ্ট্রের ভক্তিবাদী আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল। আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। দেখো, এই যে তোমরা ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, এই ভারতের মানচিত্রের মধ্যে এটি হলো মহারাষ্ট্র। এই যে আমি যেটা সার্কেল করে দিয়েছি, মহারাষ্ট্রের মধ্যে এই যে নদীটি, এই নদীটি হলো কি মনে রাখবে, এই নদীটি হলো তোমাদের ভীমা নদী। তাহলে মহারাষ্ট্রের বৈষ্ণব বা বিঠোবা ধর্ম ভীমা নদীর তীরে এই যে জায়গাটি আমি সার্কেল করেছি, এখানে লিখে দিচ্ছি সিটি মানে হলো পন্ডারপুর। পন্ডারপুরে বিঠোবাদের মন্দির অবস্থিত। অর্থাৎ এই জায়গাটা কি অবস্থিত? তাহলে বি দেখলাম শুধু, মানে বিঠোবাদের মন্দির অবস্থিত। ক্লিয়ার? কেন আমি মানচিত্র উপস্থাপন করেছি তোমাদের সামনে? কারণ একটাই, তোমাদের পরীক্ষায় কিন্তু মানচিত্র আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এখানে বলতে পারে নিম্নলিখিত জায়গাটি কি, বা নিম্নলিখিত এটি কোন মন্দির। কোন মন্দির? বিঠোবাদের মন্দির। ওকে, এরপর আমরা আসি এই যে আমরা বলছি বিঠোবা, আর কিছুক্ষণ আগে আমি বললাম বিঠ্ঠল। তাহলে বিঠোবা, বিঠ্ঠল, বিঠুর যাই বলি, এই যে তিনটি নাম বলছি বিঠোবা, বিঠ্ঠল, বিঠুর, এরা কিন্তু তিনটি একটি ব্যক্তি। কে? মনে রাখবে বিষ্ণু। সংস্কৃত শব্দ বিষ্ণু, যেটি কন্নড় ভাষায়, সংস্কৃত শব্দ কি বিষ্ণু, যেটি কন্নড় ভাষায় কি, কন্নড় ভাষায় হলো বিঠ্ঠল বা বিঠু। তাহলে বিঠ্ঠল বা বিঠুরকে, বিঠ্ঠল বা বিঠুর হলেন বিষ্ণু। সংস্কৃত ভাষায় যেটা হচ্ছে বিষ্ণু,
কান্নার ভাষায় সেটি কি বিঠল বা বিঠু কুছ দীক্ষা দেয়। তার মানে এই বিষ্ণুকে কেন্দ্র করে যেই মন্দিরটি গড়ে উঠেছিল সেটি হলো বিঠল মন্দির। সেটি কোথায় অবস্থিত আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। ওকে, ক্লিয়ার? কুছ দীক্ষা দেয় একবারে মানচিত্র ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমরা আসি কিংবদন্তি। দেখো, কিংবদন্তি অনুসারে একটি বিষয় বা গল্প আমরা জানতে পারি, সেটি অবশ্যই অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানতে লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ পরীক্ষা তোমাদের হতে পারে। দেখো কি জানতে লাগবে, কিংবদন্তি অনুসারে আমরা জানতে পারি দেবগিরি বা দৌলতাবাদের রাজা, দেবগিরি বা দৌলতাবাদের রাজা যাদব বংশে, কি যাদব বংশের রাজা ছিলেন কৃষ্ণ। সেই যাদব বংশের রাজা কৃষ্ণের তাম্রলিপি থেকে জানা যায়, কৃষ্ণের তাম্রলিপি থেকে জানা যায় যে ত্রয়োদশ থেকে মধ্যভাগে মল্লেসেটি সেনাপতি মল্লেসেটি 1249 খ্রিস্টাব্দে প্রথম 1249 এই 1249 খ্রিস্টাব্দে সামরিক অভিযান করেন। সেই সামরিক অভিযানে তিনি ভীমা নদীর তীরে, এই যে আমরা নাম বললাম কিছুক্ষণ আগে জানলাম ভীমা নদী, সেই ভীমা নদীর তীরে পুণ্ডরিকা ক্ষেত্র বলে একটি পবিত্র জায়গা, পুণ্ডরিকা ক্ষেত্র বলে একটি পবিত্র জায়গা কি করেছিলেন, বিষ্ণু উপাসকদের দান করেছিলেন। ক্লিয়ার? দীক্ষার এই পর্যন্ত। তাহলে এই যে বিষ্ণু উপাসকদের জন্য কি দান করলেন তিনি, পুণ্ডরিকা ক্ষেত্র, সেটি কোথায় অবস্থিত, ভীমা নদীতে। এরপরে আমরা আসি, দেখো এই যে আমি সার্কেল করেছি পুণ্ডরিকা ক্ষেত্র, এই পুণ্ডরিকা ক্ষেত্রের মধ্যেই কিন্তু কি অবস্থিত, পন্দারপুর। দেখো এই যে আমি বলেছি পিপি মানে পন্দারপুর, যেটি কোথায় অবস্থিত, ভীমা নদীর তীরে। তাহলে এই পুণ্ডরিকা ক্ষেত্রের মধ্যে কি অবস্থিত, পন্দারপুর। এই পন্দারপুরে রয়েছে বিঠল স্বামীর মন্দির। এবার বিঠল স্বামী মানে কি, বিঠল স্বামী মানে বিষ্ণু। তাহলে পুণ্ডরিকা ক্ষেত্রের মধ্যে কি অবস্থিত, পন্দারপুর। এই পন্দারপুরে কি আছে, বিঠল স্বামীর মন্দির। ক্লিয়ার? এই পর্যন্ত। এরপরে আমরা আসি 1270 সালে এক শিলালিপি থেকে জানা যায় পন্দারপুরকে আবার কি পাণ্ডুরঙ্গ বলে উল্লেখ করা হয়। তাহলে পন্দারপুরকে কি বলা হয়, পাণ্ডুরঙ্গ বলে উল্লেখ করা হয়। এবার আমাদের জানতে লাগবে এই পাণ্ডুরঙ্গ কিন্তু রুদ্র শিবের আরেক নাম। পাণ্ডুরঙ্গ কি, রুদ্র শিবের আরেক নাম। তাই পন্দারপুরের নাম হয় পাণ্ডরাঙ্গপুর। তাহলে এই পন্দারপুরের নাম কি, পাণ্ডরাঙ্গপুর। কেন? কারণ পন্দারপুরের আমরা কি নাম উল্লেখ পাই, 1270 সালে শিলালিপি থেকে পন্দারপুরের নাম পাই পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গকে রুদ্র শিবের আরেক নাম, তাই এই পন্দারপুরের নাম হয় কি, পাণ্ডুরঙ্গপুর। এবার এই যে পন্দারপুর, এই পন্দারপুরের নাম পাণ্ডুরঙ্গ কেন হল, কারণ তৎকালীন সময়ে এই শিলালিপি থেকে আমরা জানতে পারি যে তখনকার সময় শিবের জনপ্রিয়তা বিঠোবা বা বিষ্ণুর থেকে বেশি ছিল। তাহলে শিবের জনপ্রিয়তা যেহেতু বেশি ছিল, তাই এই জায়গাটির নাম কি হয়ে যায়, পাণ্ডরাঙ্গপুর। ক্লিয়ার? কুছ দিক্কত है? আচ্ছা, এই যে জায়গাটা আমি কি বলছি, বিঠোবাদের মন্দির। এই বিঠোবাদের মন্দির যাওয়ার আগেই রয়েছে এই যে রুদ্র শিবের মন্দির। ক্লিয়ার? তাহলে এই যে বিঠোবাদের মন্দির বা বিঠল স্বামীর মন্দির, এই মন্দির যাওয়ার আগে কি রয়েছে, রুদ্র শিবের মন্দির। তাহলে রুদ্র শিব তৎকালীন সময়ে জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে আবার রুদ্র শিবের জনপ্রিয়তা হারিয়ে ফেলতে থাকে। মানুষ রুদ্র শিবের প্রতি আশ্বস্ত হারিয়ে তারা আবার বিষ্ণুর প্রতি ভক্তশীল হয়ে পড়ে, অর্থাৎ বিষ্ণু ধর্মের প্রতি মানুষের জাগরণ দেখা যায়। তাই আবার কি হয়, সেই পুণ্ডরিকা ক্ষেত্রের নাম হয় পুনরায় পুণ্ডরিকা। তাহলে সেই পুণ্ডরিকা ক্ষেত্র, এই যে আমরা বলছি সেই পুণ্ডরিকা ক্ষেত্রে পরবর্তীকালে নাম কি হয়, পুণ্ডরিকা। অর্থাৎ পুণ্ডরিকা যেটা কি দান, কে দান করেছিল, মল্লেসেটি ভীমা নদীতে পুণ্ডরিকা কিসের জন্য দান করেছিল, বিষ্ণু উপাসকদের জন্য। তাহলে পরবর্তীকালে কিন্তু এই যে পুণ্ডরিকা, অর্থাৎ যেখানে শিবের জনপ্রিয়তা ছিল সেটি ধীরে ধীরে কমতে থাকে, তাই জায়গাটির নাম ক্রমশ পরিবর্তন হয়ে কি হয়ে যায়, পুণ্ডরিকা। অর্থাৎ এই বিষয়টি বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের তুলে ধরেছি, তার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আশা করি বুঝতে পেরেছো যে পুণ্ডরিকা এবং পাণ্ডুরঙ্গ কিভাবে হল। ওকে, এরপরে আমরা আসি মূল বিষয়ে। এই যে পুণ্ডরিক বিঠল স্বামীর উপাসনা, অর্থাৎ বিঠল স্বামী মানে বিষ্ণু উপাসনা প্রথম কারা শুরু করেছিলেন, পুণ্ডরিক বিঠল স্বামীর উপাসনা প্রথম শুরু করেছিলেন নামদেব ও তুকারাম। কি নাম, নামদেব ও তুকারাম। এরপরে আমরা আসি দেখো ভক্তি আন্দোলনের অগ্রদূত, মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন জ্ঞানেশ্বর। তিনি বিখ্যাত গীতার ভাষ্য কি করেছিলেন, গীতার ভাষ্য করেছিলেন, তাই তাকে বলা হয় কি, জ্ঞানেশ্বরী। কি বলা হয়, জ্ঞানেশ্বরী। এরপরে ধরো জ্ঞানদেব, মহারাষ্ট্র ভক্তি আন্দোলনের প্রখ্যাত একজন ছিলেন জ্ঞানদেব। তিনি কি করেছিলেন, তিনি অমৃতানুভাব ও অমঙ্গ বলে দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। অমৃতানুভাব ও অমঙ্গ বলে, দেখো আমি প্রথমে লিখেছি যে জ্ঞানদেব কি করেছিলেন, এই মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রবর্তক, তিনি দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। এরপরে আমরা আসি এই যে
বরাকরি সম্প্রদায় বা বারকরি আন্দোলন এদের মূল আদর্শ বা মূল কথা কি ছিল? এক, বিঠ্ঠল বা বিষ্ণুর ভক্তি, তাদের মতে বিঠ্ঠল বা বিষ্ণুর ভক্তি মানে ঈশ্বরের লাভ আসন করা। দুই, পন্থারপুর ছিল তাদের এই বিঠ্ঠল স্বামী বা বিঠবাদের আন্দোলনের মূল উৎস। নেক্সট, এই যে আমরা বলছি বরাকরি, অর্থাৎ এই যে আমরা বলছি বরাকরি, দেখো এই বরাকরি শব্দের অর্থ কি? তীর্থযাত্রার পথ। পরীক্ষা তোমাদের আসতেই পারে, বরাকরি শব্দের অর্থ কি? তীর্থযাত্রার পথ। নেক্সট, এদের ইষ্ট দেবতা, অর্থাৎ এদের ইষ্ট দেবতা কে ছিল? বিষ্ণু। সেই বিষ্ণুর প্রতি এরা উপাসনা করতেন। এরা বর্ণ জাতি উঁচু নিচু ভেদাভেদ মানতেন না। নেক্সট আমরা আসি, এরা মূলত 9টি ভক্তিবাদী আদর্শে বিশ্বস্ত ছিল, অর্থাৎ 9টি ভক্তিবাদী আদর্শ মেনে চলতে। এক, শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন আত্মনিবেদন অর্চনা বন্দনা সক্ষবাদ দাস্যবাদ। অর্থাৎ এই যে 9টি, এই 9টি তোমাকে অবশ্যই মনে রাখতে লাগবে। পরীক্ষায় বলতে পারবেন নিম্ন কোনটি এরা মানতেন না বা কোন আদর্শে বিশ্বস্ত ছিলেন না। এরপরে, ঈশ্বরের চোখে এদের মধ্যে সবাই সমান। আমরা এখানে দুটি ইনফরমেশন নিয়ে নিই। এক হলো রামদাস। রামদাস কি? তিনি কিন্তু এই বরাকরি সম্প্রদায় তথা বিঠ্ঠল স্বামী বা বিষ্ণুর ভক্ত তিনি ছিলেন না। তিনি ছিলেন তার উপাস্য দেবতা ছিল রাম। তাহলে রামদাসের উপাস্য দেবতা কে ছিল? রাম। তিনি ধরাকরি বা তিনি ধারকরি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া মারাঠাদের যে প্রথম উদ্যোক্তা বা মারাঠা জাতির প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী কি ছিলেন? ছত্রপতি শিবাজীর তিনি গুরু ছিলেন। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো নামদেব কি? তিনি একটি বিখ্যাত উক্তি বলেছিলেন, ব্রত উপবাস তীর্থযাত্রা ও কৃচ্ছতা সাধনের কোনো প্রয়োজন নেই ঈশ্বরকে লাভের জন্য। ওকে, এটা কে বলেছিলেন? নামদেব। তারপরে একারাম ও তুকারাম এরা কি করেছিল? অতুঞ্জতাবাদকে জনপ্রিয় করে তুলেছিল। ওকে, তো এই ছিল একদম সিম্পল বিষয়, খুব ছোট্ট একটি বিষয়, কিন্তু অবশ্যই নামগুলো একটু কঠিন, তাই ভালো করে বুঝে নাও। যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখে নাও, আশা করি পরিষ্কার বুঝতে পারবে। পরবর্তীতে আমরা কিন্তু শৈব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় এবং ধারকরি সম্প্রদায় এগুলো সম্পূর্ণ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। মহারাষ্ট্রের ভক্তিবাদী বা বারকরি আন্দোলনের যতটুকু ইনফরমেশন প্রয়োজন আমি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।